সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি নির্দিষ্ট বিষয় আমাকে দেওয়া হয়েছে। আজকের আলোচ্য বিষয় বিবাহের গুরুত্ব ও সমাজে পণ প্রথা। আলোচ্য বিষয় সম্পর্কে আগে থেকে আপনারা অবগত আছেন এবং প্রত্যেক আলোচকের জন্য একটা নির্দিষ্ট বিষয়। আমার আলোচ্য বিষয় বিবাহের গুরুত্ব এবং পণ প্রথার কুপ্রভাব সমাজে কিভাবে পড়ে। আলোচনার শুরুতেই আপনাকে বলতে চাই, আপনারা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখিনি আগে। আরে ভাই, 2 হাত তোলেন, লজ্জা পাচ্ছে। চাচা বিয়ে করেননি আপনি? হাত পকেটে কেন? আচ্ছা, হাত নামান। আচ্ছা, কে কে বিয়ে করেননি? গরিব মিসকিন মানুষ, হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেনি তারা মিসকিন। এই কয়টা? হ্যাঁ, এই কয়টা গরিব, তাই তো? আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে বলতে পারছেন না আব্বা আমাকে? কে কে আছেন একটু হাত তোলেন দেখি। মানে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দিতে চাই না। বাবা মা বলে ছোট, আমার ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, কিন্তু মন চাই যে এই শীতে বিয়েটা করে নি, কিন্তু বলতে পারি না। কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ নাই? তার মানে বোঝা যাচ্ছে যারা আপনারা হাত তুলতে সাহস পাচ্ছেন না তাদের জন্য বিয়ে এখনো বৈধ নয়। আপনার জন্য সিয়াম বৈধ। কি কথা বলেন? কারণ যার সামর্থ্য থাকবে সে বিবাহ করবে। আপনার যে বিয়ের প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, স্ত্রী দরকার, এটা আপনি প্রকাশ্যে আপনার পিতা মাতাকে যতদিন বলতে না পারছেন ততক্ষণ বিয়ের যোগ্যতা এখন অর্জন করতে পারেননি। আপনার একটা মোটরসাইকেলের দরকার, আব্বাকে বলতে পারেন। আপনার একটা মোটরসাইকেল তেল কিনবেন, এটা আব্বাকে বলতে পারেন, মাকে বলতে পারেন, কিন্তু বউ লাগবে এটা বলতে পারেন না। এখন লজ্জায় কেটে উঠতে পারেন নাই। তার অর্থ আপনি এখনো বিবাহ করার জন্য যে যোগ্যতা লাগে, যে ম্যাচুরিটি লাগে, সেই মনোভাব এখন আপনার আসেনি। আপনি কাল থেকে কি করবেন? কি করবেন বলেন তো? সিয়াম, রোজা, ফাস্টিং এটা করবেন, কেন আপনার জন্য এখনো হয়নি। যখন বলার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন লজ্জাটা কেটে যাবে, কেন আপনার প্রয়োজন। পেটে যখন খিদা লাগবে তখন খেতে হয় না ভাইজান? ক্ষুধা লাগলে মাকে বলেন না, ক্ষুধা লাগলে আপনাকে খেতে হবে। তো শরীরের একটা ক্ষুধা আছে, এটা নির্দিষ্ট একটা মানে বয়স অতিক্রম করলে অটোমেটিক আসবে। এটা আপনি যতই নিজেকে চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন, আপনার আসবেই। আর সেটাকে নিবারণ করতেই হবে আপনাকে, চাই সেটা বৈধ পদ্ধতি হোক অথবা অবৈধ পদ্ধতি হোক, আপনাকে নিবারণ করতে হবে। তাই এটা গোপন কিছু নয়। চলেন আজকে এই বিষয়ে আমাদের আলোচনা। আলোচ্য বিষয় বিবাহ। বিবাহ এই শব্দটা শুনলে আমাদের কেমন লাগে বলেন তো? যারা লজ্জা লাগে না, না, ওদের স্বপ্ন। বিয়ে মানে তো স্বপ্ন, কত রকমের স্বপ্ন। মানে যার বিয়ে হয়নি ওই স্বপ্ন দেখছে কবে যে হবে, আর যার হয়ে গেছে সে বিপদে, যে আর 2 বছর পরে করলেই হতো, এমন আছে না নাই? তার মানে সবাই নাই, আলহামদুলিল্লাহ। অনেক দম্পতি আছে বিয়ে করার পরে তার জীবনের নতুন করে একটা অধ্যায় যে সূচনা হয়েছে, এই অধ্যায়টা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পেছনটার জীবনকে সে ভুলে গিয়ে যে নতুন একটা অধ্যায় সূচনা করেছে। আলহামদুলিল্লাহ, এই নব দম্পতি তারা সুখের সাগরে তারা একসঙ্গে ভাসছে। তারা মনে করছে যে এতদিন যে আমি একা একা ছিলাম বা আমার বাবার বাড়িতে ছিলাম, মানে আমি জীবনটা কি, জীবন উদ্দেশ্য কি, এটা আমি বুঝতে পারিনি। বিয়ের পরে আমার লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ভাই, এমন মানুষ আছে না নাই? আছে। তার মানে বিবাহের মাধ্যমে কোনো মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয়, চাই সেটা ভালো দিয়ে হতে পারে অথবা মন্দ দিয়ে হতে পারে। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ চলতে থাকলো, আর যদি মন্দ হয় তার ডিভোর্স, তালাক আছে না নাই? ডিভোর্স, তালাক আছে। তাই চলেন আলোচ্য বিষয় বিবাহ। আচ্ছা, বিয়েকে আরবিতে কি বলে? নিকাহ। সূরা বাকারা 2 আয়াত নম্বর 238 আল্লাহ বলছেন উকদাতুল নিকাহ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। নিকাহ মানে কি? বেঁধে দেওয়া। চাচা, নিকাহ মানে কি? বেঁধে দেওয়া, গিরি দিয়ে দেওয়া। মানে এমন ভাবে গিরি দেবেন যেটা আর ছুটবে না, এটাকে বলা হয় নিকাহ। বিবাহ মানে বন্ধন, নিকাহ মানে এটা গিরি দেওয়া।
মানে বন্ধন যেমন হবে, আর এই বন্ধনটা মোটেও মনে করবেন না যখন আপনি আপনার ছেলের বিয়েটা দিচ্ছেন কোন একটা মেয়ের সঙ্গে, এই ছেলে আর মেয়ের এর শুধু বন্ধন হয় না, বন্ধন পড়ে দুই পরিবারের। কার পরিবারের? ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের এই বন্ধনটা জুড়ে দেওয়া হয়, গিফটটা দিয়ে দেওয়া হয়। কারণ এই মেয়েটা তার স্বামীকে বিবাহ করেছে, কিন্তু তার স্বামীর ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক, তার বোনের সঙ্গে একটা সম্পর্ক, বাবার সঙ্গে একটা সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক করতে হয় কি হয় না? হয়। তাই শুধু যদি মনে করেন বিবাহ হচ্ছে এই ছেলে আর মেয়ের, এটা আমাদের ভুল ধারণা। মানে দুই পরিবারের একটা কমপ্লিটলি বন্ধনে আবদ্ধ হচ্ছে, মাত্র দুজনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিবাহ মানে এই বন্ধন, এই অটুট বন্ধন যারা আমরা করে ফেলেছি, কিয়ামত পর্যন্ত মানে আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু টিকিয়ে রাখার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। বিয়ে, এটা নিয়ে অনেক কোরআন হাদিসের আলোক আলোচনা শুনেছেন, আমি একটু আলাদা অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। বিবাহ ইসলামে কেন কোন সময় ওয়াজিব করেছে, কোনো ফরজ করেছে, কোন চিন্তা করে দেখেছেন? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063, সহিহ মুসলিম হাদিস না 1401, আল্লাহ নবী বলছেন নিকাহ মিনাস সুন্নতি, বিয়ে করা এটা আমার সুন্নাহ। আর হাদিসে কোনো অর্থ যখন সুন্নাত আসছে তার অর্থ এটা নাই যে এটা শরীয়ত অর্থ সুন্নতি হবে। যখন হাদিসে বলে নিকাহ মিনাস সুন্নতি, মানে এই সুন্নাহ অর্থ এটা ওয়াজিব, এটা কি কথা বলেন? এই সুন্নাহ অর্থ এটা ওয়াজিব, আর নিকাহ মিনাস সুন্নতি বিয়ে করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যার সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, তারপরে বিয়ে করে না, এরা আমার দলভুক্ত না, বা এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন এই বিয়ে না করার পেছনে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না এত বড় কথা বলার কারণ কি জানা আছে আপনার? চলেন আপনাকে বলি। মানুষ একটা সময় যখন ধর্ম পালন করত, মানুষ মনে করতো ধর্ম পালন করতে হলে এই দুনিয়াকে 5 পয়সা মূল্য দিলে চলবে না, দুনিয়াকে পুরো ভুলে যেতে হবে। তাই ঈশ্বরকে যদি পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পেতে চান, তাহলে এই দুনিয়ার কোনো মায়াতে আবদ্ধ হলে চলবে না, দুনিয়ার মায়ার বন্ধন আবদ্ধ হওয়া যাবে না। এই জন্য তারা মনে করতো যে ঈশ্বরকে পাওয়ার জন্য একদম বনে জঙ্গলে চলে যাও, ঈশ্বরের ধ্যান করো মগ্ন করে, অবশ্যই তুমি ঈশ্বরকে পাবে। কিন্তু সন্তান, বিয়ে, পরিবার এগুলোর সঙ্গে যদি আবদ্ধ হয়ে যাও, তাহলে ঈশ্বরের তুমি নৈকট্য অর্জন করতে পারবে না। এই জন্য দেখবেন এখনো সমাজের ধর্ম দুই ভাগে বিভক্ত। এক, কিছু মানুষ আছে ঈশ্বরকে পাওয়ার জন্য সাধু সন্ন্যাসী হয়ে যায়, আছে না নাই? আছে না? সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে। অনেক সনাতনী হিন্দু দাদাদের মধ্যে দেখবেন তারা সন্ন্যাস নিয়ে নিয়েছে, একদম বিয়ে করেছিল, বউকে ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, তারপর সে সন্ন্যাস নিয়েছে, পরিবারকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। এখনো পৃথিবীর অধিকাংশ ধর্মে মানুষ মনে করে ঈশ্বরকে পাওয়ার জন্য দুনিয়ার এই মায়াতে আবদ্ধ হওয়া চলবে না। জৈন ধর্ম দেখেন বিবাহ নিষিদ্ধ, হিন্দু ধর্ম যারা বৈষ্ণবী হবে তাদের জন্য সর্বোত্তম হচ্ছে এটা যে বিবাহ করা যাবে না। খ্রিস্ট ধর্ম তাদেরই একমত, যারা কট্টরপন্থী খ্রিস্টান তারা দেখবেন বিবাহ করে না। ওই গির্জাতে যে নানগুলো থাকে, নারীগুলো থাকে, ওরা বিয়ে করে না। প্রত্যেকটা ধর্ম একই মত। খ্রিস্টানরা বলছে আমাদের জিজাস উনি বিয়ে করেনি, অতএব বিয়ে করা উচিত নয়। তাই সমস্ত ধর্মের মূল কথা ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই, বিয়ে করলে দুনিয়ার মায়াতে তুমি আবদ্ধ হয়ে যাবে, অতএব বিয়েকে তারা রিজেক্ট করে দিয়েছে। আরেকটা সেশন যারা বলছে যে না এইসব ধার্মিকরা এই দুনিয়াকে ভুলে যাচ্ছে, তার জন্য কমিউনিজম তৈরি হলো, সেকুলারিজম, ফ্যামিনিজম, লিবারিজম, হিউম্যানিজম, দুনিয়ার আধুনিক মডার্ন যতগুলো ইসলাম আছে, তারা বলছে যে না এই ধার্মিকরা এই দুনিয়াকে ভুলে যেতে চায়, সবসময় মৃত্যুর পরে কবরে কি হবে ওইটা নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর পর পরকালে কি হবে ওটা নিয়ে ব্যস্ত থাকে। এই দুনিয়া আমরা যেটা দেখছি এটাই আমাদের জন্য যথেষ্ট, অতএব এই দুনিয়াটা ভোগ্য বস্তু, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো, অতএব তুমি বিবাহ করবা শুধু একটা নয়, তুমি একসঙ্গে 100টাও করতে পারো। বিভিন্ন রকমের লাভ রিলেশন এটা তাদের নিকটে অনুমোদিত, আছে না নাই কথা বলেন? এরা হচ্ছে ভোগ করতে চায় দুনিয়াকে, একজন আছে দুনিয়াকে চায় না, ঈশ্বরকে চায়, পরকালে কল্যাণ চায়, তাই দুনিয়াকে তারা ভুলে গেছে ধার্মিকরা। আর যারা দেখছে না এটা তো সঠিক নয়, যারা মডার্ন হতে চাইছে তারা বলছে না পরকালে কি হবে দেখার দরকার নেই, কে পরকাল দেখে এসেছে, এই দুনিয়া
যা তুমি দেখছো দুজনের সম্মতিতে যা চাই তুমি তাই করতে পারো। এই জন্য আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর সমস্ত জায়গায় উন্নত মানের বিশ্বে আজকে বিবাহটা এটা সম্পর্কের ভিত্তিতে আর হয় না, যাকে পছন্দ হবে আপনি তাকে বিয়ে করতে পারেন। ইন্ডিয়া তো ঢুকে গেছে। 18 বছর বয়স যদি একটা মেয়ের যদি হয়ে যায়, কত বছর চাচা? 18 বছর। ওই মেয়েটা যদি 18 বছর পরেই সে যদি নিজের ইচ্ছা মতো যে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, আর আপনি বাপ আপনি চান না যে আপনার মেয়ে তার সঙ্গে বিয়ে করুক, আর আপনার মেয়ে চাই যে না তার সঙ্গে বিয়ে করবেন, কিন্তু আপনি যাচ্ছেন না। এখন যদি বিয়ে হয়ে যায় আর আপনি যদি বাধা দেন, আর আপনার মেয়ে যদি আপনার মেয়ে কেস করে, কেস হবে কি হবে না? হবে না? হয়ে যাবে। এটা গোটা বিশ্বের মডার্ন ল, যে মেয়ের বয়স বা ছেলের বয়স যদি 18 ক্রস করে যায়, যাকে মন চায় তাকে বিয়ে করতে পারবে। বাপ যে এতদিন ধরে তাকে প্রতিপালন করেছে, তাকে ভালোবাসা, মায়া, মহব্বত দিয়েছে, মা যাকে গর্ভের সন্তান ধারণ করেছে, 10 মাস কষ্ট করেছে, 3 বছর দুধ পান করিয়েছে, সব সময় রাস্তাতে চলাচল করেছে, মেয়েকে সাবধান সতর্ক। 18টা বছর বাবা মা কষ্ট করে, কত রাত কষ্ট করে মেয়েটিকে বড় করেছে। মেয়েটা যখনই বড় হয়ে গেছে 18 বছর, তখন তাকে এমন ফ্রিডম দিয়েছে যে বাপ মা তার উপরে কোনো কথা চালাতে পারবে না। এই স্বাধীনতা কে দিচ্ছে কথা বলেন? মডার্ন ল, ব্রিটিশ ল। ইসলাম ভিন্ন কথা আছে, ওটা শেষে যাব। আগে বর্তমান বিশ্ব জগতের প্রেক্ষাপট বুঝে নেন যে বিবাহর ইসলামিক যে গুরুত্ব কেন। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, এখন মেয়েদের কত বছর বিবাহ বৈধ? 18 বছর। আর ছেলেদের কত বছর? 21 বছর। কিন্তু আপনি জানেন ইন্ডিয়াতে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বর্তমান মডার্ন ল তারা আবদার করেছে। টাইমস অফ ইন্ডিয়ার 2022 সালের 18 ফেব্রুয়ারি তার একটা রিপোর্ট ছাপিয়েছে। আমাদের ইন্ডিয়ান ফ্যামিনিজম যারা গ্রুপ আছে তারা বলেছে যে ইন্ডিয়াতে যে মেয়েদের বিয়ের বয়স মেয়েদের 18, ঠিক আছে সমস্যা নেই, তবে তাদের সেক্সুয়াল কনসেন্ট মানে শারীরিক সম্পর্ক করার জন্য সম্মতির একটা বয়স করতে হবে। সেটা 18 নয়, সেটা করতে হবে 16 বছর। কত বছর চাচা? কষ্ট হচ্ছে বুঝতে? বিয়ে আলাদা এজ আর সেক্সুয়াল কনসেন্ট এটা আলাদা এজ। পৃথিবীর সমস্ত দেশেই আছে। আমেরিকা বিয়ে যদি করতে হয় 18 বছর বিয়ে সরকারিভাবে অনুমোদিত। 18-র আগে কেউ যদি বিয়ে করে আমেরিকাতে, তাহলে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজের অ্যাক্টে আপনি একজন ক্রিমিনাল, আপনাকে কারাগারে আবদ্ধ রাখবে এবং ফাইন করবে। কেন? এটা বাল্য বিবাহ। কত বছরের নিচে করলে? কত বছরের নিচে? 18 বছরের নিচে। ইন্ডিয়াতে এটাই আছে, 18 বছরের নিচে কেউ যদি বিয়ে করে এটা কি? এটা ক্রাইম। এটা ক্রাইম না? বাল্য বিবাহ। আপনার সংসার পুলিশ এসে বাবা মা দুজনকে থানাতে আটকে দিতে পারে, পারে কি পারে না? এটা গোটা বিশ্বের ল। এখন বর্তমান এটা হয়ে গেছে যে 18 বছর এটাই ফাইনাল। তবে আপনাদের অনেকে এটা জানেন না, ব্রিটেন, আমেরিকা, ইউকে, অধিকাংশ দেশ একটা যে বিয়ের বয়স, একটা সেক্সুয়াল কনসেন্ট মানে সম্মতি, মানে প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে সেই ছেলে আর মেয়ে নিজেরা শারীরিক সম্পর্ক করতে পারবে। বাপ মাও বাধা দিতে পারবে না, সরকারও বাধা দিতে পারবে না। দুটো বয়স, কয়টা বয়স বলেছি? একটা ছেলে মেয়ে 16 বছর বয়স হবে, তারা যে কোনো পার্টনারের সঙ্গে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হবে, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে 18 বছর নিচে করতে পারবে না, কিন্তু শারীরিক সম্পর্ক 16 বছর করে ফেলতে পারবে। এই জন্য ডবল আইন তৈরি করা হচ্ছে ইন্ডিয়াতেও। আমার এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা 18 বছরের নিচে যদি বিয়ে করে, এটা যদি বাল্য বিবাহ হয়ে যায়, আর বাল্য বিবাহ হলে অনেক সমস্যা, তারা বলে যে বাল্য বিবাহ হলে মেয়েটার ক্ষতি হবে, সেই সময়তে তার যৌন ক্রিয়া করলে অমক ক্ষতি হতে পারে, এই ক্ষতি হতে পারে। কিন্তু ল বলছে যে না, 16 বছরের কোনো ছেলে মেয়ে যদি একে অপরের সঙ্গে সম্মতি দিয়ে সজ্ঞানে শারীরিক সম্পর্ক করে তাহলে এটা অনুমোদিত, এটা নিষিদ্ধ নয়। তো 18 বছরের বিয়ে কেন?
16 বছর আগে যদি যৌন কাজ যদি করতে পারে, এটা সরকারি ভাবে যদি অনুমোদিত হয়, তো 16 বছরে বিয়ে দিলে সমস্যা কি? বিয়ের পরে কি অন্য কিছু ঘটে নাকি? কি ঘটে কথা বলেন? এটা মূল কারণ হচ্ছে এটা, একটা ছেলে একটা মেয়ে 18 বছর বয়স হয়ে গেছে, ওই ছেলে মেয়ে যদি এখন নিজের আপন বোনের সঙ্গে বিয়ে করতে চায়, পৃথিবীর কোনো ল বাধা দিতে পারবে না। পারবে? কথা বলেন। কঠিন হচ্ছে নাকি? গোটা বিশ্বের আইন, ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, মেয়ে 18 বছর বয়স হয়ে গেছে, তো দুজন সম্মতি দিয়ে আপন ভাই বোনও যদি বিয়ে করতে চায়, পৃথিবীর কোনো ল বাধা দিতে পারবে না। এটাকে বলে ইনচেস্ট। এটাকে কি বলা হয়? ইনচেস্ট ল। ইনচেস্ট মানে সহোদর রক্তের সম্পর্কের ভাই বোনের সঙ্গেও বিয়ে অনুমোদিত। এটা মডার্ন ল, গোটা বিশ্বের মানুষ এটা চাচ্ছে। এটা হচ্ছে ভোগবাদী জীবন ব্যবস্থা। মানে দুনিয়াতে এসেছি, মৃত্যুর পরে কি ঘটবে দেখার দরকার নেই। যতদিন আছে যা মন চাই, দুজনের সম্মতিতে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। গোটা বিশ্ব জগতে এটাই চলছে। আর এটার নামে আজকে দেখেন বিয়ের নামে, যেহেতু আমার মন চাই, দুজনের সম্মতি আছে, যা ইচ্ছা তাই করতে পারো, তাদের সমকামিতা। এখন ইন্ডিয়াতে বৈধ কি বৈধ নয়? সমকামিতা কি? মানে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করবে, কেন? তাদের সম্মতি আছে। তাই বিয়েটা আমাদের মডার্ন ল অনুযায়ী ছেলে মেয়ে তো হতে হবে এমনটা নয়। মানে এই ছেলেটা যদি একটা কুকুরের সঙ্গে বিয়ে করতে চায়, ইন্ডিয়ান ল, ব্রিটিশ ল অনুযায়ী অনুমোদিত। কেন দেখেননি কিছুদিন আগে রাজস্থান একটা মেয়ে কুকুরের সঙ্গে বিয়ে করেছে? দেখেন নাই? কেন? কারণ ওর মন চায়, যাকে ইচ্ছা। ছেলে যে মেয়েকে বিয়ে করবে এটা বাধ্য না। ও যদি গাছকে বিয়ে করতে চায়, গাছকে বিয়ে করতে পারবে, এটা অনুমোদিত। এই জন্য অনেকে দেখছেন নিজের ছেলে কিন্তু ছেলেকে বিয়ে করছে, মেয়ে আবার মেয়েকে বিয়ে করছে, করছে কি করছে না। তাই গোটা বিশ্ব জগতের এই পরিস্থিতি আগে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝতে পারলাম গোটা বিশ্ব জগতে বিবাহকে কেন্দ্র করে আমাদের ইসলামিক বিবাহ আর তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। চলেন, বিয়ের পূর্বে একজন তরুণীকে কি করা উচিত? আমার প্রথম পরামর্শ, বিয়ের পূর্বেই একজন ছেলে একজন মেয়ের মাইন্ডকে আগে বুঝবে। মাইন্ড মানে বুঝেন? মানে একজন মেয়ে কিভাবে চিন্তা করে, এটা ছেলেকে অনুধাবন করতে হবে। আর মেয়েদেরকে বলবো, বিয়ের পূর্বে একটা ছেলে কিভাবে চিন্তা করে এটাকে আগে বুঝতে হবে। যে ছেলে মেয়ের চিন্তা সম্পর্কে না বুঝে আর মেয়ে ছেলের চিন্তা সম্পর্কে না বুঝে, বিয়ের পরে দাম্পত্য জীবনে অবশ্যই কলহ নেমে আসবে। কারণ অনেক সময় মেয়েরা ছেলেদের মাইন্ড বুঝে না, আবার ছেলেরা মেয়েদের মাইন্ড বুঝে না, সংসারে অশান্তি হবে। চলেন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাকে বুঝাই। মেয়েদের শরীরে যে হরমোনটা তৈরি হয়, সে হরমোনের নাম কি জানেন? একটা মেয়ে কেন মেয়ে হয়? মেয়েদের শরীরটা হরমোন এক্সট্রা তৈরি হয়, সেটা বলতে হয় ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন চাচা? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েটার যখন শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, অটোমেটিকই তার কণ্ঠ নরম হয়ে যাবে। অটোমেটিক নারী নারী ভাব কণ্ঠ চলে আসবে। শরীর অটোমেটিক হাত পাখিগুলোকে নরম করে দিবে। তার শারীরিক গঠন একটা নারী সুলভ ভাবকে তৈরি করতে শুরু করে দিবে। এই ইস্ট্রোজেন হরমোন এটা নারী শরীরে যখনই আসবে, তখন মেনস্ট্রুয়েশন তথা রজস্বালা রজ ঋতুস্রাব এগুলোকে তখন সূচনা করে দেয়। তখন একটা মানে ছোট্ট বাচ্চা নারী পুরুষের মধ্যে ভাগ হতে শুরু করে দেয়। কথাকে বুঝতে পারছেন? ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের স্তনগুলো আস্তে আস্তে উঁচু হতে থাকে, তাদের শারীরিক গঠনে পরিষ্কার ভাবে একটা পার্থক্য চলে আসে। কিন্তু পুরুষের শরীরে ইস্ট্রোজেন হরমোন সামান্য পরিমাণ উৎপন্ন হয়। পুরুষের শরীরে কি হরমোন আছে তাহলে? তাদের শরীরে সেই সময় তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। এটার কাজ কি? কণ্ঠকে ভারী করে দেওয়া, পেশিকে মোটা করে দেওয়া, ঝুঁকি নিতে, মানে সবসময় ঝুঁকি নিবে এমন কাজ। তখন এই পুরুষ আস্তে 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 তার গোপ উঠবে, তার দাড়ি উঠবে। এই যে টেস্টোস্টেরন হরমোনের কাজ। কোন হরমোনের কাজ? টেস্টোস্টেরন হরমোন। বায়োলজি পড়েছো না তোমরা? জানো তো এগুলো? জানো না? তো নারী আর পুরুষ হওয়ার মূল পার্থক্য এই হরমোনের কারণ। কিসের কারণ? হরমোন যখন চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক দুজনের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়, একে আরেকজনের ওপরে আকর্ষণ তৈরি হবে। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা বায়োলজিক্যালি ডিএনএ পরীক্ষা করে পাওয়া গিয়েছে। তো এইখানে একজন নারী যদি একজন পুরুষকে চিনতে না পারে, যে পুরুষ কিভাবে চিন্তা করে, পুরুষ কিভাবে বুঝে, এটা একজন নারীকে চিন্তা করতে হবে। চলেন আর একটা ছোট্ট উদাহরণ দিই। কি ব্যাপারে ভাই? এই ছেলে, কি সমস্যা তোমার ভাই? এখানে কথা বলতে হবে তোমাকে? মামুর বাড়ি নাকি রে ভাই?
আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। ধরেন আপনি একদিন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন, আরামসে খুশি মনে কাজ করছেন। আপনার স্ত্রী পেছন থেকে এসে আপনাকে এসে ধরেন সালাম দিয়ে এক গ্লাস দুধ দিয়েছে, আপনিও দুধ খেয়েছেন, আপনি কাজ করতে ব্যস্ত। একটু পর দেখবেন আপনার স্ত্রী খুব সুন্দর করে সেজেছে, খুব সুন্দর করে সাজার পরে আপনার কাছে এসে বারবার এদিকে যায়, ডানে যায়, বায়ে যায়, কিন্তু আপনি তার দিকে লক্ষ্য করছেন না বা ঘুরেও তাকাচ্ছেন না, কিন্তু আপনার স্ত্রী বারবার এদিক যায় এদিক যায়, মানে সে চাচ্ছে যে আপনি তাকে দেখুক, কিন্তু আপনি এমন কাজে মগ্ন হয়ে গেছেন যে তার দিকে আপনি তাকিয়েছেন, কিন্তু সে যে মানে সাজাগুজি করেছে আপনি এটার জন্য কোনো কমেন্ট করেনি। একটু পরে দেখবেন আপনার স্ত্রী কিছুই করবে না, ঘরের মধ্যে গিয়ে কান্নার আওয়াজ আপনি পাবেন, নিশ্চিত পাবেন, জেনে রাখেন। কেন? ও কাঁদছে, কাঁদতে শুরু করে দেবে। আপনি একজন পুরুষ মানুষ, আপনি অবাক, কি ব্যাপার, আমি তো কিছু করিনি, কি এমন ভুল হয়ে গেল? আপনাকে স্ত্রীকে জিজ্ঞেস কি ব্যাপার, কি সমস্যা হয়েছে, ও আপনি 100 বার জিজ্ঞাসা করেন, তারপর অ্যান্সার করবে না। কতবার বলেন তো চাচা? 100 বার জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কি সমস্যা, কিছু হয়েছে, আমি কি তোমাকে কিছু বলেছি, কোন কথা তো তুমি আঘাত পেয়েছো, মানে আপনি জানেনই না। আরে একটু আগে 10 মিনিট আগে তো ঠিক ছিল, আমাকে দুধ দিল, আমি খেলাম, তার সঙ্গে ভালোভাবে কথা বললাম, 10 মিনিটে কি এমন ঘটে গেল যখন কাঁদছে মেয়েটা? ওকে জিজ্ঞাসা করেন কি হয়েছে, কি হয়েছে, 100 বার জিজ্ঞাসা করেন, অ্যান্সার করবে না। হঠাৎ করে আপনাকে বলবে যে আমি এত সুন্দর করে সাজলাম, তুমি আমার দিকে একবারে তাকালে না। এই যে নারীর বুদ্ধি, এটা কার বুদ্ধি কথা বলেন? এটা তার সাইকোলজি এইভাবে কাজ করে। মানে নারীরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে তারা খেয়াল করতে পারে, কিন্তু পুরুষরা এত ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে সে খেয়াল করে না। সে কম্পিউটার নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত। একটা পুরুষ যতটা একটা জিনিসের উপরে ফোকাসিং করতে পারে, নারীরা এত দ্রুত সে বিষয়ের উপরে ফোকাসিং করতে পারে না। একটা নারী একটা টাইম একই সময় একসঙ্গে 8 থেকে 10 রকমের চিন্তা করতে পারবে, যেটা পুরুষ পারবে না। কেন? এটা ইস্ট্রোজেন হরমোনের কাজ। আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেখবেন আপনার ছেলে বসে আছে, 2 বছরের বাচ্চা, আপনি বসে আছেন, আপনার স্ত্রী বসে আছে। আপনার ছেলে যে টুক করে যদি করে যাই থেকে পড়ে যায় বা কোনো জিনিসে হাত দিচ্ছে যেটা তার জন্য ক্ষতি হবে, বাপ আগে বুঝতে পারবে না। বাপ আগে বুঝতে পারে না, মা বুঝতে পারে? কথা বলেন। আগে মা বুঝতে পারে, কারণ নারীদের শরীরে যে স্ট্রোজেন হরমোন আছে এর অনেকগুলো কাজ আছে। তার মানে আর একটা চমৎকার কাজ আছে, কি জানেন? সন্দেহ করা। কি করা বলেন তো? এটা সন্দেহ প্রবণ। কি প্রবণ? সন্দেহ। মানে নারীরা সন্দেহ করবে, আপনি যতই চেষ্টা করেন তাকে সন্দেহ থেকে দূরে রাখতে পারবেন না। চাচা আপনার বয়স 70, জানি আপনার বয়স 70 হয়ে যাক, আপনি যদি ওই 70 বছরের বলটার দাদির সঙ্গে গল্প করেন, আর চাচি যদি দূর থেকে দেখে যে আপনি বলটার দাদির সঙ্গে গল্প করছেন, আপনাকে বাড়িতে এসে দেখবেন কি বলে, এই তুমি আর এই 70 বছর বয়স হয়ে গেলে তোমার লুচ্চামি এখনো বাদ যায় নাই, বলে কি বলেন না? কথা বলেন। মেয়েরা সন্দেহ প্রবণ, মানে সন্দেহ করবেই, নিশ্চিত করবে, কারণ এটা তার ফিতরাত, এটা সে পেয়েছে, ডিএনএ সূত্রে পেয়েছে, এটা তাকে বাধ্য করছে তার ওই হরমোন। ওই মেয়েটার কোনো দোষ নেই, মেয়েটার দোষ আছে, ওর ভিতরে হরমোন তৈরি হচ্ছে, ও কি করবে? ও পারে না, ও করবে, এটা ন্যাচারাল। তাই আগে পুরুষকে বুঝতে হবে যে তার স্ত্রী যদি তারপরে এই সন্দেহ করে, এটা ভাবতে মেয়ে মানুষ, কান দিতে হবে না। কি করতে হবে না? কথা বলেন। মানে ও যদি সন্দেহ করে, ওদের কান দেওয়া যাবে না, ওর সঙ্গে তর্ক করা যাবে না, বিতর্কে তো জড়ানো যাবে না। যদি ওর কথাকে বেশি গুরুত্ব দেন এই জায়গাতে, তাহলে আপনি এখন সেই মেয়েকে বা মেয়ে মানুষের সাইকোলজি বুঝিয়েননি। আপনার ঘন্টায় ঘন্টায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে, মারামারি হবে, দাম্পত্য জীবনে সুখী পাবেন না। আর মেয়েরাও ইচ্ছাকৃত যে সন্দেহ করছে এটাও নয়, বরং তার হরমোন তাকে সন্দেহ করতে বাধ্য করছে। ও কি করবে? ওর কিছু করার আছে? কথা বলেন। ওর কিছু করার নেই। এটা হচ্ছে মেয়েদের সাইকোলজি। আর পুরুষদের সাইকোলজি কি? পুরুষরা একসঙ্গে এতগুলো চিন্তা করতে পারে না। আল্লাহ নবী যখন কোন একটা কাজ করতেন, তার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন। জিহাদে যখন যেতেন, যে কোনো একজন স্ত্রীকে সঙ্গে রাখতেন। তাই স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন। কি করবেন? কথা বলেন। কোন কাজ করতে হলে স্ত্রীর সঙ্গে কি করতে হবে? পরামর্শ করতে হবে। কেন? কারণ মেয়েরা হচ্ছে আগে বলেছে সন্দেহ প্রবণ। মানে আপনি যদি বলেন যে আমি একটা বিজনেস করব, আর ওই বিজনেস করব শুনে আপনি সবসময় নেগেটিভই ভাববেন, কিন্তু ওই মেয়েটা আপনার স্ত্রী ওর কাজ পজিটিভ ভাবা, শুধু উল্টো ব্যাখ্যা করবে। কি করবে? কথা বলেন। আপনি নেগেটিভ ভাবলেও পজিটিভ ভাববে। কি ভাববে? কথা বলেন। পজিটিভ ভাববে। আপনি যদি পজিটিভ ভাবেন ও নেগেটিভ ভাববে, এটা করবেই।
তো যখনই একটা জিনিসের ব্যাপারে সেটা আপনি যদি পজিটিভই ভাবেন, নেগেটিভ ভাবার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মানে ও দেখাচ্ছে আপনি যেটাকে চিন্তা করেননি যে কাজটা করলে এই ভুল হতে পারে, কিন্তু ও 8-10টা ভুলের কথা এমনি বলে দিবে। পুরুষের কাজ তখন কি হবে, ওই 8-10টা যে পয়েন্ট বলেছে ওর মধ্যে আসলে যেটা সত্য পয়েন্ট সেটাকে বেছে নিয়ে বাকিগুলোকে ডিলিট করে দেওয়া। কথা কি বুঝতে হলেন আমার? তাই স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কাজ হচ্ছে এটা, ওরা যতটা পয়েন্ট বের করতে পারবে পুরুষ এতগুলো পয়েন্ট বের করতে পারবে না, কারণ তারা সব সময় নেগেটিভ এনার্জি তাদের বেশি, তারা এই কাজটাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মেয়েরা ছেলেদেরকে বোঝার আর ছেলেরা মেয়েদেরকে বোঝার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। চাচা দেখবেন মেয়েদের আরেকটা স্বভাব আছে, আগে তাদেরকে বুঝেন। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ তার শরীরে প্রতিদিন কতগুলো শব্দ ন্যাচারাল ভাবে বলতে পারে জানেন? স্বাভাবিকভাবে শব্দ বুঝতে পারছেন? মানে এই যে কথা বলছি না, কথা এবং কথা মানে দুটো অক্ষর হলো, কয়টা হলো? দুটো হর। তো একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন তার শরীরে এই কথা কতগুলো উৎপন্ন হয় জানেন? শব্দ 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ স্বাভাবিকভাবে ন্যাচারাল ভাবে 3 অক্ষর শব্দ ব্যবহার করতে পারবে। এর যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলে তখন ক্লান্তি চলে আসবে, কথা বলতে আর ভালো লাগবে না, বিরক্ত লাগবে। যারা স্কুল শিক্ষক আছেন দেখবেন, যারা প্রাইভেট টিউটর আছেন দেখবেন, অতিরিক্ত কথা বলেছেন আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কেন? মানে আপনার স্টক যেটা ডেলিভারি করার ক্ষমতা ওটা অলরেডি হয়ে গেছে, 3 লক্ষ পার হয়ে গেছে। এরপরে জোর করতে গেলে 10 মিনিট কথা বলতে আর ভালো লাগবে না, তখন মাথা ব্যথা করবে, অস্বস্তিকর ফিল করবেন। কেন? কারণ আপনার যে সিস্টেম আল্লাহ দিয়েছেন প্রতিদিন একজন পুরুষ 3 লক্ষ অক্ষর ব্যবহার করতে পারবে। এটা আমাদের মানব যে শরীর তার ফাংশন। চাচা বলেন যে কতটা? 3 লক্ষ। আপনি জানেন মেয়েদের কত? 6 লক্ষ। কয় লক্ষ? মেয়েদের ডবল। কত? 6 লক্ষ। আর একটা পুরুষ স্বাভাবিক সারাদিন দোকানে কাজ করছে, কলিগের সঙ্গে কথা বলছে, অটোমেটিক তার 3 লক্ষ ওয়ার্ড শব্দগুলো ফুরিয়ে যায়। প্রতিদিন সে দোকান করছে, ব্যবসা করছে, রাজনীতি করছে, বক্তব্য দিচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যে কোনো ভাবে তার শরীরে উৎপন্ন যে এই অক্ষরগুলো, ওয়ার্ডগুলো, শব্দগুলো অটোমেটিক সে ব্যয় করে বাড়িতে ফিরছে, তখন তার আর কথা বলতে ভালো লাগে না। কিন্তু মেয়েটা তো বাড়িতে আছে, ও তো 6 লক্ষ ডবল, ও কি করবে? আরে তো কারোর সঙ্গে কথা বলতে পারে না। আর আপনিও আপনার স্ত্রীর সঙ্গে ফোনে গল্প করেন না, তাকে আপনি সময় দিচ্ছেন না, তাকে নিয়ে ঘুরতেও যাচ্ছেন না, তার সঙ্গে রাত্রে এসে 1 ঘন্টা গল্প করবেন তাও করছেন না। আপনি বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপতে নাক ডেকে ঘুমিয়ে গেলেন, এখন বলেন আপনার স্ত্রীটা কি করবে? ও তো 6 লক্ষ ওয়াট বসে আছে ভেতরে, কি করবে ও? দুটো রাস্তায়, এক পাশের বাড়ির বুবুর কাছে যাবে, বুবু ওর বাড়িতে এসেছিল, ওর বাড়িতে এসেছিল, গিবত বেশি হবে, কি হবে কথা বলেন? কারণ তার শরীরে তো ওয়াট তৈরি হচ্ছে, ও কি করবে? ওকে ফুরাতেই হবে, ব্যয় করতে হবে, নচেত সবসময় ঠোঁটগুলো লাফালাফি করবে, কি যে বলবো, লাস্টে আপনার সাথে ঝামেলা করবে কি করবে না? ঝামেলা করবে। মানে এটা ন্যাচারাল, এটা আমাদের মানুষের এই বায়োলজি, আমাদের শরীরের এই কোষগুলো, এই নিউরনগুলো এইভাবে কাজ করে। ওর 6 লক্ষ ওয়াট আছে, ওকে 6 লক্ষ ওয়াট ফুরাতে হবে। এখন আপনি যদি স্ত্রীকে সময় দেন, আলহামদুলিল্লাহ ভালো, তাহলে অন্য কারো গীবত হবে না। আর আপনি যদি সময় না দেন, দুটো রাস্তা। যদি মেয়ে যদি খুব বেশি স্মার্ট হয়ে যায়, তাহলে মোবাইলটাকে হাতে নিয়ে ইমোতে কল লাগাবে, যে খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করবে। কার সঙ্গে? খালাতো ভাই বুঝেন তো? আবার মানে হয় বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে, নচেত বিয়ের পরে আরেকটা নতুন করে জুটিয়ে নিবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো মোটেও টাইম পাস করার জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব সহজেই এখন পাওয়া যায় কি যায় না? যায়। এখন মেয়েটা কি করবে? আপনি সময় দিবেন না, ও ঠিক তার কথা বলার জন্য জায়গা করে নিবে, যে তাকে সময় দিবে তার সঙ্গে সে কথা বলবে। ইন্ডিয়ার আমাদের রিপোর্ট বলছে, টাইমস অফ ইন্ডিয়া 2022 সাল ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, তারা বলছে আমাদের ইন্ডিয়াতে বিবাহিতদের মধ্যে শতকরা পুরুষের মধ্যে 78%, কত পার্সেন্ট? সরি 73%, কত পার্সেন্ট? 73% পুরুষরা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। কিসে লিপ্ত? চাচা পরকীয়া বুঝেন? কত পার্সেন্ট বলেন তো? 73% পুরুষরা। 4টা ব্যাপার নয়, মানে এখানে যদি 100 জন বিবাহিত যদি পুরুষ থাকে, এই 100 জন পুরুষের মধ্যে বিবাহিত পুরুষ স্ত্রীকে বাদ দিয়েও সেকেন্ড কোন রিলেশনে আছে। এখন আপনারা নিজেরা নিজেদের চেহারাটা আয়নাতে দেখে নেন যে আসলে আসে কি নাই। এটা 73%।
ভাই পরিসংখ্যান এটা আপনি যতই চেষ্টা করেন চাচা গোপন রাখতে পারবে না। আমাদের মেয়ে মায়েরা এরা কমরা, এরা হচ্ছে 63%। কত পার্সেন্ট? এরা 10% কম, কারণ বাড়িতে থাকে তো 63%। এটা আজ থেকে 1950 মেয়েদের ছিল মাত্র 27% পরকীয়া, এটা ডবল হয়ে গেছে। কেন? সোশ্যাল মিডিয়ার বরকতে, তার ফজিলতে। এটা কার ফজিলত? এটা ফেসবুকের ফজিলত। ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন টিকটক, রিলস, এগুলোর বরকত ফজিলতে মেয়েরা এখন ডবল হয়ে গেছে, মানে ডবল পার করে দিয়েছে। ওরা ছিল 25-27% যে মেয়েরা বিয়ের পরে কোনো রিলেশনে ছিল, কিন্তু এখন মাত্র 50 বছরে এই সোশ্যাল মিডিয়ার উন্নতির কারণে টুক করে লাভ দিয়ে 63% হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন কিভাবে। আপনার স্ত্রী যদি অন্য কোনো ছেলের সঙ্গে একটা রিলেশনশিপে থাকে, আপনি যদি নিজে একটা রিলেশনে থাকেন, তো বলেন তো ভাইজান, একসঙ্গে যদি দুইজন মানুষ দুইজনকে সামলাতে চায়, পারবে না? দাম্পত্য জীবনে অশান্তি আসবে, অবশ্যই আসবে। তার জন্য ইসলাম বিবাহর পূর্বে এই সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছে। আগে আমি সমস্যাগুলো বলি, বিয়ের পরে কি কি সমস্যা ঘটতে পারে। একটা ছেলে যদি একটা মেয়ের সাইকোলজির চিন্তা চেতনা না বুঝে, আপনি মানে আগে থেকে জেনে রাখেন আপনার স্ত্রী অতিরিক্ত কথা বলবে, আপনি এটা আগে বিশ্বাস করেন যে আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করবে, আপনি এটা বিশ্বাস করেন আপনার স্ত্রী আপনাকে আপনার পরিবারের 5 জন সদস্য সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করবে, এটা ন্যাচারালি করবে। বুঝতে পারলেন না মনে হয়? কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, মনে করতে হবে যে মেয়ে মানুষ, হুজুর বলে গেছে না, ও শরীরে কি একটা যেন হরমোন তৈরি হয়, ও সন্দেহ করবে, এমনি বলছে, ওই এমনি করছে। মেয়ে মানুষ, এই কান দিয়ে শুনতে হবে আর এই কান দিয়ে বের করে দিতে হবে। কি বললাম কথা বলেন? আর মেয়েদেরকে বলি, পুরুষ মানুষ মানে কি, ওর শরীরে তৈরি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, কাজ কি মেজাজকে খিটখিটে করে দেওয়া। পুরুষ মানুষ এক কথা 2-3টা শুনতে পছন্দ করে না, রেগে যাবে, অটোমেটিক রাগ হয়ে যাবে, ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। এটা পুরুষ মানুষ। তাই মেয়েদেরকে আগে থেকে বুঝতে হবে যে না, আমার স্বামী, তাকে একটা কথা একবার দুবার বললাম, 3বার বলে সে রেগে যাবে, তাই একবারই যথেষ্ট। পুরুষ মানুষ একবার কথা যে স্ত্রী থেকে শোনে, ও সেটাকে ধারণ করে। কি করে? কথা বলেন, ধারণ করে। আপনি 2বার বললেন, আচ্ছা ঠিক আছে, গুরুত্ব দেয় কাজটাকে। 3বার বলবেন, ও রেগে যাবে। কি করবে? কথা বলেন, বুঝতে পারলেন না? এটা মেয়েদেরকে পরামর্শ। একটা পুরুষ মানুষ, তাকে আল্লাহ এইভাবে তৈরি করেছে, তার ফাংশনটা, সিস্টেমটা এইভাবে। পুরুষ মানুষকে একবার কথা বলবেন, কোন স্ত্রী যদি তার হাজবেন্ডকে কথা বলে, পুরুষ মানুষ একবারে তার কথাকে শোনে, কিন্তু 2বার বললে সেটাকে গুরুত্ব দেয়, মানে এটা করতে হবে। আর 3বার বললে অটোমেটিক সে রেগে যাবে, অটোমেটিক রেগে যাবে। তাই মেয়েদেরকেও 3বার অতিক্রম করিয়েন না, সংসারে দাও দাও করে আগুন জ্বলবে। কি হবে? কথা বলেন, সংসারে দাও দাও করে আগুন জ্বলবে। কেন? এটা পুরুষ মানুষের বায়োলজি আর এটা নারীদের বায়োলজি। এই দুটোকে যতক্ষণ আপনি না বুঝবেন, ততক্ষণ সংসার জীবনে কখনো আপনি সুখী হতে পারবেন না। দাম্পত্য জীবনে কলহ আসবে, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরে ডিভোর্স, তালাক। প্রতিদিন অশান্তি চলছে, শুধু মেয়েরা ছেলেদেরকে না বোঝা আর ছেলেরা মেয়েদেরকে না বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একে অপরকে যেন বুঝতে পারি, তুই সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। দ্বিতীয় বিষয় আর একটা, কারণ কোরআন হাদিস থেকে আপনারা একাধিক আলোচনা শুনেছেন, সুন্নাতে বিয়ার তরিকা কি, কিভাবে করতে হয়, কিভাবে করাতে হয়, সব জানেন। কিন্তু আপনি আগে এই বিয়ের পূর্বে এই মানসিক প্রস্তুতি যদি না নিতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে ধ্বংস হবে। তার জন্য আপনাকে আরো কয়েকটা পরামর্শ আগে দিই। দ্বিতীয় বিষয়, বলেন তো, যারা অল্প বয়সে বিয়ে করছে, ধরুন 18 বছর, চাচা একটা মেয়েকে, বা আমাদের আধুনিক বিশ্ব এখন বলছে যে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দিতে নেই, বলছে না, প্রচার করছে না, একটা গ্রুপ করছে। আচ্ছা, আমরা একমত, কোনো সমস্যা নেই, 18 বছর ঠিক আছে। কিন্তু এখন আরেকটা ঢল চলে আসছে যে 18 বছরে, হ্যাঁ বিয়ে এটা অনুমোদিত, তো 18 বছর বিয়ে করা উচিত নয়। একটা মেয়েকে কমপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত। এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, যে না তাকে মাস্টার্স করা উচিত, বলা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। এখন একটা মেয়েকে এই যে 18 বছর বয়সে, মেয়েটা যখন উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বয়স 18, একটা মেয়ের 18 বছর বয়স থেকে 20 বছর বয়সে যতগুলো বিয়ের প্রস্তাব আসে, একটা মেয়ের বয়স, সে মেয়ে যদি চাকরি পেয়ে যায়, সে যদি চাকরিও পায়, চাকরি পেতে গেলে 28 বছর কমপক্ষে বয়স লাগে। 28 বছর বয়সে মেয়েটা চাকরি পেয়েছে, 28 থেকে 30 বছর বয়সে মেয়েটা বিয়ে করার চিন্তা করছে। আপনার কাছে আমার প্রশ্ন,
ওই মেয়েটার 18 বছর থেকে 20 বছরের যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে, ওই মেয়েটা যে চাকরিজীবী হয়ে যায়, কিন্তু বয়স যদি 28 থেকে 35 বছরের মধ্যে হয়, বলেন তো অতগুলো বিয়ের প্রস্তাব আসে? কেন? কারণ দুনিয়া তো আমাদেরকে বলছে যে সফল হতে হবে। সফল মানে কি? সফলতা কি? সফলতা মানে তুমি ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করালো আমাকে দিয়ে। 18 বছর মেয়েটার বয়স, মেয়েটার যৌবন শুরু হয়ে গেছে, কেউ তাকে তার প্রতিবেশী, তার শিক্ষা, সবাই বলছেন এখন বিয়ে করার দরকার নেই। কেন তুমি স্বামীর কাছে গিয়ে গোলামিত্ব করবে? নিজেকে তুমি প্রতিষ্ঠিত হতে হবে। স্বামীর আন্ডায় তুমি কেন খাটবে? কেন গোলামিত্ব করতে যাবে? তুমি তো পড়াশোনাতে বেশ ভালো, তুমি ভালো করে পড়াশোনা চালাও। মেয়েটাকে দিয়ে পড়াচ্ছে, মেয়েটার কত বিয়ে আসছে, কতগুলো চলে যাচ্ছে, মেয়ের বাপও দিচ্ছে না। কেন? আমার মেয়ে তো পড়াশোনাতে অনেক ভালো। এলাকার মানুষও বলছে মেয়ের এখন বিয়ে দিও না। মেয়েটার প্রতি সপ্তাহে একটা করে ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু দিচ্ছে না। কেন? মেয়েটাকে পড়াবে, মেয়েটাকে প্রতিষ্ঠিত করাবে। মেয়েটা প্রতিষ্ঠিত হয়ে গিয়ে মেয়েটার বয়স হয়ে গেছে 28 থেকে 35 বছর। এই সময়তে মেয়েটার আর কোনো বিয়ের এখন পাত্তাই পাওয়া যায় না। আছে না নাই? কথা বলেন কেন? কারণ কি? আপনি তো দুনিয়ার সফল আপনাকে শিখিয়ে দিল যে মেয়েটিকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াবে, সে মাসে 40, 50, 60, 80 হাজার টাকা ইনকাম করবে। তো 80 হাজার টাকা মেয়েটা ইনকাম করছে, তারপরে মেয়েটার বিয়ের প্রস্তাব কেন আসে না? কেন আসে না? 18 থেকে 20 বছর বয়সে একটা মেয়ের প্রস্তাব যতগুলো আসে, ওই চাকরিজীবী মেয়েটা তত বিয়ের প্রস্তাব আসে না। কেন? কারণ কি জানেন? পুরুষের সাইকোলজি, পুরুষ চিন্তা করে উল্টো ভাবে। একটা মেয়ে যখন 35 বছর বয়স হয়ে যাবে, ওই মেয়েটিকে বিয়ে করতে হলে ছেলেটার বয়স কত হতে লাগবে? কমপক্ষে কত? 40 বছর। তো 40 বছরের ছেলে কত আছে সমাজে? কয়টা আছে? কথা বলে কয়টা পাবেন? একটা 35 বছরের ছেলে ওই 35 বছর মেয়েকে বিয়ে করতে যাবে না। আধুনিক বিজ্ঞান বলছে যে মেয়েদের বয়স যখনই 30 ক্রস করে, মেয়েদের বাচ্চা ধারণ করার ক্ষমতা 50% কমে যায়। কত পার্সেন্ট কমে যায়? 50% কমে যায়। যখনই 35 ক্রস করবে, তখন মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা 70% হারিয়ে ফেলে। 30% বেবি কনসেপ্ট করতে তারা পারে। তার যৌবন শেষ। একটা নারীর সর্বোচ্চ যতদিন মেনস্ট্রুয়েশন আছে ততদিন তার যৌবন আছে, ততদিন ফিজিক্যালে সে অ্যাটাচমেন্ট হতে পারবে। তার রজস বন্ধ হয়ে যাবে, সে আর এই মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আর সে পারফেক্ট থাকে না। তো একটা মেয়ের বয়স যদি 35 হয়ে যায়, মাত্র মেয়েটা 5 থেকে 7 বছর তার যৌবন এই জিনিসটা তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে। কিন্তু পুরুষের যৌবন মরা পর্যন্ত নেন ঠেলা। মানে কথা মনে বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন? তো একটা মেয়ের যদি 35 বছর বয়স হয়ে যায়, কেন মেয়েটার বিয়ের আর প্রস্তাব আসে না? কারণ পুরুষের সাইকোলজি আলাদা। পুরুষ বিয়ে করে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যে তার শারীরিক ফিজিক্যালি যে রিলেশন, এটাকে কমপ্লিট ভালোভাবে শোষণ করার জন্য। তাই 35 বছরটা মেয়েকে জিন্দেগির 25 বছরের ছেলে ও বিয়ে করবে না। করবে? কথা বলে করবে? করবে না। হতে পারে ইল্লা মাশাআল্লাহ 2-1 করে ফেলতে পারে, কিন্তু সামাজিক আমাদের সমাজ এটা মেনেও নেয় না, আর এরকম ধারণা কোনো পুরুষ করেও না। এই জন্য আমাদের সমাজে মেয়েদের চাকরি পাওয়ার পরেও অধিকাংশ মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর ছেলে পায় না। তখন বিয়ে হওয়া ডিভোর্সি ছেলে, টাক পড়ে গেছে, ভুড়িওয়ালা ছেলে, চাচার বয়সের ছেলে, এদের সঙ্গে বিয়ে হয়। হয় কি হয় না? হচ্ছে না? এখন দেখছে ওই ছেলে লোকটার বয়স 45 হয়ে গেছে, চাচার সঙ্গে বিয়ে করেছে, মেয়েটার বয়স 30, 32, 35। এখন বলেন তো ওই 45 বছরের বুড়োটা ও কি করবে? এখন ও কি করবে? ও তো সূর্য ডুবতে শুরু করেছে। ওরা তাপ পা আছে? কথা বলেন, ও তাপ আছে? নাই। এখন এই 35 বছরের মেয়েটা, ওর এখনো সূর্য ধরেন আসরের ওয়াক্ত চলছে। কি ওয়াক্ত চলছে? এখনো বেশ ভালোই তাপ আছে। তো এর তাপ আর ওর তাপ যদি না থাকে, বলেন তো কি হবে? কি হবে? কিছুই হবে না। মেয়েটা চাকরি করছে কিন্তু স্বামী, ও তাপ নেই, শোষণ করার ক্ষমতাও নেই। কিন্তু এই মেয়েটার মোটামুটি আরো 10টা বছর তাপ শোষণ করার মতো ক্ষমতা আছে। এই জন্য যাবে কলিগের কাছে বেড শেয়ার করবে। কি করবে? কলিগের সঙ্গে বেড শেয়ার করবে, তার চেয়ে ছোটদের সঙ্গে রিলেশন করবে। আপনি শহরে চলে যান, শহরে চলে গেলে শুধুমাত্র গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার কাছে কতগুলো মেয়ে শুধুমাত্র এই হোটেলগুলোতে আসে, দেখবেন অধিকাংশই বলবে যে সার্ভিস ম্যান যেসব মেয়েরা আছে রাত্রিবেলা নাইট ক্লাবে তারাই যায়, তার যাদের প্রত্যেকের একটা করে স্বামী আছে, অথচ তার স্বামী থাকার পরেও 20 লক্ষ টাকা দামের গাড়ি আছে, কিন্তু ওই গাড়িতে অন্য কোনো পুরুষকে নিয়ে চলে যাচ্ছে। আরে ভাই খাট আছে লাখ টাকা দামের,
কিন্তু পুরুষ যদি দুর্বল হয় খাটের কোনো মূল্য আছে? কথা বলেন। আপনার কোটি টাকা দামের ঘড়ি আছে, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার আগে 5 মিনিট আগে বিমানটা ছেড়ে গেছে, এই কোটি টাকা দামের ঘড়ির কোনো মূল্য আছে? কোনো দাম নেই। তাই বাবা মাদেরকে আবারও বলছি, মেয়েকে আপনি মনে করছেন যে 35 বছর তাকে এস্টাবলিশ করবো, তাকে চাকরি করাবো, মেয়েটাকে যদি চাকরি করাতে যান কোনো সমস্যা নেই, ও টাকা উপার্জন করবে, এটা ঠিক। কিন্তু জীবনের যৌবন থেকে শুরু করে বাকি জীবন ও কোশ্চিন কালো খুশি থাকতে পারবে না, পারবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ডাক্তার ম্যাম এসে তার জীবনী বলছে, কথাটা আমার খুব চমৎকার লেগেছে। মেয়েটা বলছে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যে নারীদেরকে মানে চাকরি করতে নিষেধ করেছে বা ইনকামের চাপ নারীকে দেয় নাই, এটা আমাদের জন্য রহমত। আমরা বুঝতে পারি নাই, আমরা মনে করতাম যে চাকরি পেলেই এটা আমাদের জন্য সফলতা, কিন্তু আল্লাহ যে নারীদেরকে কেন ইনকামের বোঝাটা চাপিয়ে দেয় নাই, বুঝতে পারছি এটা আল্লাহর পক্ষ থেকে এটা রহমত ছিল আমাদেরকে। জোর করে আমি পড়াশোনা করে এখন চাকরি করছি, এটা যে কত বড় গজব আমি এখন বুঝতে পারছি। কেন বলছি, আমি নারী, আমি শুধু সংসার সামলাতাম, নিজের ছেলে মেয়েকে সামলাতাম, স্বামীর খেদমত করতাম, আমার এই কটা কাজ ছিল। কিন্তু আজকে যখন আমি এস্টাবলিশড হয়ে গেছি, আমাকে আমার ছেলেকেও সামলাতে হয়, স্বামীকেও সময় দিতে হয়, আবার আমাকে ইনকাম করার জন্য সকলে ছোটাছুটি করতে হয়। তো আমার পরে তো ডবল বোঝা চলে আসলো। ডবল বোঝা আসলো না? এ তো পাগল। এ পাগল বলে ডবল বোঝাটা নিয়ে নিয়েছে। ওই মেয়েটি বলছে, ডাক্তার ম্যাম বলছে যে দেখেন অনেক সময় তো ডাক্তার আমরা রেগে যাই, প্লিজ আমাদের রাগে আপনার কেউ কষ্ট পাবেন না, আমাকে ক্ষমা করবেন। কেন জানেন? উনি বলছেন যে ডাক্তার এমন একটা পেশা যে প্রত্যেক মানুষ যখন ডাক্তারের কাছে আসে ভালোর জন্য আসে না, খারাপ কথা নিয়ে আসে। কিনে আসে, কিনে আসে বলেন তো ভাইজান? ডাক্তার কাছে কি সুখবর নিয়ে যায়? ডাক্তার আমার হাত কেটে গেছে, আমার পা কেটে গেছে, আমার ছেলে খেতে পারছে না, আমার বাবার এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, যে সমস্যা নিয়ে আসে। একটা মানুষ যদি প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত সেই সমস্যা মানুষের শোনে, সারাদিন মানুষের দুঃখ কষ্ট বেদনা এগুলোই শুনে, তা আমরা তো একটা মানুষ, কতক্ষণ একটা মানুষ অন্য মানুষের সমস্যা শুনতে পারে? তো এই মানুষের সমস্যা প্রতিদিন শুনে 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 আমরা রোবটিক হয়ে গেছি। মানুষের দুঃখ এখন দেখলে আমাদের ভেতরে কাজ করে না, আমি ফিলিংস পাই না। আমি দেখছি যে আপনার ছেলের পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আপনি বাবা, আপনি কষ্ট পাবেন, মা আপনি কষ্ট পাবেন, এটা স্বাভাবিক, কারণ আপনার ছেলে। কিন্তু আমি বলছি যে আল্লাহর কসম করে বলছি, আরে ছেলে যদি পা কেটে রক্ত বের হয়, ডাক্তার হিসাবে আমার কষ্ট হয় না। কেন? কারণ আমি একটু আগে একজন রুগীর আমি করেছি, সেবা করেছি যার পাই নাই, তা প্রতিদিনকার এটা কন্টিনিউয়াসলি প্রতিদিন আমাদের সঙ্গে এটা ঘটছে। এই জন্য আমরা এগুলো ব্যথন ভাব করতে পারি না। মনে রাখবেন, একটা মেয়ে, একটা নারী, এটা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। কিসের মতো? লজ্জাবতী গাছে যেমন টাচ করে যেমন দেখবেন গুটিয়ে নেয়, নিজেকে শরীরটাকে গুটিয়ে নেয়, একটা নারীকে যদি একটা পুরুষ যদি টাচ করে, জেনে দেখবেন নারীর শরীরের পরিবর্তন চলে আসবে। কথা মনে বুঝতে পারলেন না? আর সেই টাচ যদি যৌনতা হয়, একটা নারীর শরীরের গঠনকে পরিবর্তন করে দিতে পারে। একটা বিবাহিত নারী আর একটা আনম্যারিড মেয়ের মধ্যে পার্থক্য বোঝা যায় না? পুরুষের কাছে যদি নারী যদি আসে, তার শরীরের বাহ্যিক দিক থেকেও পরিবর্তন করে দিবে। কারণ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে। এখন বড় বড় ইউনিভার্সিটির মেয়েগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখবেন তো, ওরা যে বিয়ে করেনি দেখে কে মনে হয়? হ্যাঁ, দেখে মনে হয় না। পুরুষের কাছে নারী যদি টাচ আসে, সেই নারীর মধ্যে তার শরীরের গঠনের মধ্যে পরিবর্তন ঘটবে, তার চিন্তার মধ্যে পরিবর্তন ঘটবে। কেন? আল্লাহ এইভাবে তৈরি করে দিয়েছে। কিন্তু এখন বর্তমান যারা মনে করছে যে না আমরা উচ্চ শিক্ষায় অর্জন করেছি, মেয়েদেরকে দেখেন বিবাহিত নারীদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ বিয়ে করেনি, কিন্তু তাদের যত রকমের কার্যকলাপ বিয়ের পরে যেগুলো ঘটে প্রত্যেকটা তারা অন্য দিক থেকে হারাম ভাবে তারা করছে কি করছে না? করছে, এটা স্বাভাবিক, এটা করবে, নিশ্চিত করবে। বিয়েটাকে মানুষ এখন গোটা বিশ্ব জগতে মনে করা হচ্ছে যে বিয়ে এটা মানুষ জাতির শত্রু মনে করার চিহ্ন হচ্ছে না? এটা আধুনিক শিক্ষা। বড় বড় ইউনিভার্সিটি বিয়ে করার দরকার নেই। আরে বিয়ে কেন তুমি করবে? বিয়ে বাদ দিয়ে তুমি অ্যাফেয়ার করো, সংসার মানে এই সংসার বুঝে তোমাকে নিতে হয়েছে। আবার কিছু কিছু মানুষ বুঝে না, বিয়ে করো, বাচ্চাটা নেওয়ার দরকার নেই। ভাই বলছি কি বলছেন কথা বলেন? এই জন্য দেখবেন যখন স্বামী স্ত্রী যে একত্রিত হয়েছেন, এখন আপনার স্ত্রী প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, এই জন্য টেস্ট একটা কিট পাওয়া যায় না? হ্যাঁ, টেস্ট কিটে কি লেখা থাকে বলেন তো ভাইজান? পেগা নিউজ একটা আছে, এই যে চক্রর মধ্যে আছে, ওখানে সার্কেলটা দেখবেন,
পরিষ্কারভাবে লেখা আছে ঋতুস্রাবের 7 দিন মানে পবিত্রতা অর্জনের 7 দিন পর থেকে গ্রিন সিগন্যাল দেওয়া থাকে না, মানে এই সময় যদি স্বামী স্ত্রী একত্রিত হন তাহলে বাচ্চা কনসেপ্ট করবে না। কত কি বুঝতে পারলেন? কিন্তু ঋতুস্রাব যেদিন ভালো হয়েছে তারপরে 7 দিন আপনি যদি স্ত্রীর কাছে যান তাহলে দ্রুত বেবি কনসেপ্ট করে যেতে পারে। এই সময়কে কি বলে তারা? আধুনিক সায়েন্স কি বলছে? ডেঞ্জার পিরিয়ড। কি পিরিয়ড এটা? কি পিরিয়ড? ডেঞ্জার পিরিয়ড। কেন? এই সময় যদি স্ত্রীর কাছে যান কি হবে? বাচ্চা চলে আসতে পারে। আরে বাচ্চা আসে কি ডেঞ্জার না এটা গুড নিউজ না এটা ব্যাড নিউজ? কোনটা কথা বলেন? স্বামী স্ত্রী কাছে গিয়েছে বাচ্চা চলে আসবে, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? এটা গুড নিউজ। কিন্তু আধুনিক শিক্ষা আমাদেরকে বলছে না, এটা ডেঞ্জার টাইম, এটা ব্যাড টাইম। খবরদার এই স্ত্রীর কাছে কোনো প্রোটেকশন ছাড়া যাবেন না, গেলেই কিন্তু ওই ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে যেতে পারে। মানে একটা বাচ্চা পৃথিবীতে আসবে, আধুনিক বিজ্ঞান আধুনিক এই ভোগবাদী বস্তু এই দুনিয়া আমাদেরকে উল্টো শিক্ষাচ্ছে যে না, এই সময় যদি আপনি প্রোটেকশন ছাড়া যান তাহলে আপনার বেবি কনসেপ্ট করতে পারে। মানে এই দুনিয়া আপনাকে প্রথমে বিয়ে বিমুখ করছে, তারপর সন্তান বিমুখ করছে। আমেরিকার রিপোর্ট 41% মেয়েরা বাচ্চা প্রসব করছে বিয়ে বাদ দিয়ে। কি বাদ দিয়ে? বিয়ে বাদ দিয়ে মানে বুঝেন, মানে বিয়ে হয়নি কিন্তু সন্তান কোলে চলে এসেছে, আর যখনই কোলে সন্তান চলে এসেছে তখনই তারপর নতুন করে বিয়ে দিচ্ছে। মানে 9 মাসের পেট নিয়ে তারপরে ঘটা করে বিয়ে হচ্ছে। এখন বিয়ে দেখতে পাচ্ছেন না? মানে বুঝতে পারলেন না মনে হয়? আরে বিশ্ব ঘুরে দেখেন, শুধু যদি মুর্শিদাবাদের মধ্যে থেকে থাকেন গোটা বিশ্ব কি হচ্ছে বুঝতে পারবেন না। আমেরিকাতে 41% মেয়েরা পেটে বাচ্চা নিয়ে তারা বিয়েতে বসছে। মানে আগে বাচ্চা চলে এসেছে, মানে একটা ছেলেকে পছন্দ হয়েছে, দীর্ঘদিন ধরে তার সঙ্গে রিলেশন আছে, 7 বছর 8 বছর ধরে সংসার করেছে, যেমন সংসার করতে এমনই সংসার করেছে, সমস্ত কিছু একে অপরের সঙ্গে শেয়ার করেছে। যখন বলছে যে না এই মেয়েটার সঙ্গে এখন সংসার করা যেতে পারে, দুজন সিদ্ধান্ত নিয়েছে, তখন বাচ্চা পেটে চলে এসেছে। তারপরে বলছে চলো এখন আমরা একটা কোর্ট ম্যারেজ করে নিই, মানে পেটে বাচ্চা নিয়ে অর্থাৎ হাতে কোলে বাচ্চা নিয়ে তারপরে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে। ইসলামী পরিভাষায় এই যে সন্তান আসছে বা যে বিয়েটা করলে এটাকে জায়েজ না নাজেজ কথা বলেন? যে সন্তান হয়েছে এটাকে জারজ নয়? তো গোটা বিশ্ব জগতের জারজ এখন আস্তে আস্তে বাড়ছে কেন? কারণ আধুনিক এই আমাদের গোটা বিশ্ব জগৎ মানুষকে বিয়ে মানে আগে ভয় দেখাচ্ছে, সন্তান মানে ডেঞ্জার, এটা নেওয়া যাবে না। আরে বিয়ে না করতে সন্তান নেওয়া যায়, টেস্টি বেবিটির মধ্যে সন্তান নিয়ে নাও, কি দরকার? 9 মাস তুমি পেটে বাচ্চা নেবে, তুমি অফিস করতে যেতে পারবে না। করছে কি করছে না কথা বলেন? সব জায়গাতে এরও কারণ আছে। এর বড় কারণ হচ্ছে অর্থনীতি। কি বলেন তো? এদের কি প্রয়োজন পড়েছে যে নারীদেরকে চাকরি দেওয়া? মূল কাজ হচ্ছে এই পুঁজিবাদী ক্যাপিটালিজম, এই ভোগবাদী বস্তুবাদী এই পৃথিবীতে অর্থনীতি নারীদেরকে যত তারা বাড়ির বাইরে বের করবে তত শ্রমিকের সংখ্যা বাড়ছে, আর শ্রমিক যত বাড়বে মজুরি তত কমবে। কমবে কি কমবে না? দেখা যাচ্ছে আপনাদের এলাকাতে একটা কাজ করতে পারতেন মাত্র 5 জন ব্যক্তি, তো 5 জন ব্যক্তি পারে মানে তার দেখা যাচ্ছে যে মানে দিন শেষে যে মজুরি দেয় সেটা বেশি দিতে হবে। কিন্তু ওই কাজটার জন্য যদি শ্রমিক যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে কমবে না? মজুরি কমবে কি কমবে না? কমবে। তো যত বেশি নারীদেরকে বাড়ির বাইরে বের করতে পারবে, চাকরি দেবে, তখন নারী পুরুষের মধ্যে কম্পিটিশন হয়ে যাবে। আর গোটা বিশ্ব জগতে যখন একই কাজ করার জন্য আগে শুধু পুরুষরা চাকরি করতো, ভ্যাকান্সি আছে 1000, চাকরি পাবে 100 জন, পুরুষরা ফর্ম ফিল আপ করছে 1000, তার মধ্যে পাবে 100 জন চাকরি। যখনই নারীদেরকে শুদ্ধ এই মানে চাকরির ব্যাপারে করা হয়েছে, এখন নারী পুরুষ মিলে 2000 ফর্ম পড়ছে, চাকরি পাবে 100 জন। তো এখন কম্পিটিশন হলো কি হলো না কথা বলে? কম্পিটিশন হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে পরেই এই সিস্টেমকে ক্যাপিটালিজম তারা চালু করেছে। কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে পুরুষ অনেক সৈনিককে যখন মারা যায়, অনেক সৈনিক যখন মারা যায় তারা কি করবে? কে চালাবে বিশ্বকে? সৈনিকে এত পরিমাণে মানুষ চলে যাচ্ছে, তো নারীদেরকে ঘর থেকে বের করলো, তোমরা চাকরি বাকরি করো, আর পুরুষ তারা দেশকে সামাল দিবে। কথা বুঝতে পারছেন? এটা সেই সময়কার মানে নারীকে তারা ব্যবহার করতে তখন থেকে শুরু করে দিয়েছে। গোটা বিশ্ব জগতে নারীকে নিয়ে এখন জাস্ট ব্যবসা। কি কথা বলেন? ব্যবসা। বড় বড় শপিং মলে দেখবেন একটা মেয়ে আছে রিসেপশনে, কোনো কাজ নেই, শুধু আপনার আসবে, স্যার কেমন আছেন, ভালো আছেন, হাসবে, হয়ে গেল। আর কোনো কাজ আছে মেয়েটার? কথা বলেন, কোনো কাজ আছে? মেয়েটা কোনো কাজ নেই, শুধু হাসি কাজ দেবে, মানে হাসি দেবে একটু, এটা কাজ। আর দেবে সুন্দরী মেয়েটাকে বসিয়ে রাখে। কেন? আসলে মেয়েটাকে হচ্ছে একটা পণ্য হিসেবে ব্যবহার করছে।
মেয়েটাকে থাকবে, অটোমেটিক পুরুষ কাস্টমার তার দোকানে বেশি যাবে। বৌদির চায়ের দোকান আর দাদা ভাইয়ের মিষ্টির দোকান, ওর চায়ের দোকানে লোক বেশি হবে। আছে না, কথা বলেন? বৌদির পেঁয়াজি, ও যতই খারাপ হোক, ও চাঁচা গিয়ে বৌদির পেঁয়াজি খাওয়ার জন্য বসে থাকে। কেন? এটা বিজনেস পলিসি, যে নারীকে রেখে দাও, অটোমেটিক পুরুষকে টান ধরবে। ও নারীটা যত বিস্তৃত খারাপ হোক ভালো হোক ওটা দেখবে না, বৌদি আছে মানে যাই দিবে তাই ভালো। এরকম কাস্টমার আছে না, কথা বলেন? এটা বিজনেস পলিসি। সবাই বলছি যে নারীর অধিকার দিচ্ছে আমরা, আন্তর্জাতিক বিশ্ব বলছে নারীর অধিকার, ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই। আচ্ছা বলেন তো, এয়ার হোস্টেসে যেসব নারীরা চাকরি করে, মানে বিমান সেবিকা, বিমান চেনেন তো, এরোপ্লেন বিমানে যে নারীগুলো আছে, বিমানে কে কে চেপেছেন একটু হাত তোলেন তো দেখি। একজন চেপেছেন মাত্র? আরে বিমানে কে কে চেপেছেন হাত তোলেন, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, বিমানে যে সেবিকা, এয়ার হোস্টেসে যে নারীগুলো থাকে, তা দেখতে কি সুন্দর না সুন্দর? আর সুন্দর মানে অপরূপ সুন্দর। তাদের শরীরের প্রতিদিন যদি কোনো কিছু যদি একটু যদি কালার যদি ফেড হয়ে যায়, ডবল করে তাদেরকে আবার এই কাজ তাদেরকে ফেসিয়াল করতে হয়। তাদের শরীরে প্রত্যেকে ইঞ্চি ইঞ্চি মেপে তাদেরকে চাকরি দেওয়া হয়। কেন? এই নারীর অধিকার দিয়ে নারীকে চাকরি দিচ্ছে। আমার প্রশ্ন, তাহলে কালো কুচকুচে মেয়েদের কি যোগ্যতা নাই? কথা বলেন। কালো কুচকুচে মেয়েদের ফিগারটা ভালো না, একটু মোটা সোটা, একটু থ্যাবলা, এই কোয়ালিটির মেয়েরা কি তাদের যোগ্যতা হতে পারে না? আছে, তো তাদের চাকরি দিবে না কেন? কারণ এই চাকরিটা হয় পুরোটা বিউটির ওপরে, মানে যে যত সুন্দর তাকে চাকরি দেওয়া হবে। এই জন্যই মাত্র 18 বছর থেকে শুরু করবে তাদের চাকরি, 42 বছরের চাকরি শেষ, মানে সৌন্দর্য শেষ, চাকরি শেষ। এটা সৌন্দর্য যতদিন আছে ততদিন চাকরি আছে, সৌন্দর্য শেষ, 42 বছর ক্রস করবে, সঙ্গে সঙ্গে আপনার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। তো নারীকে তার যোগ্যতাতে চাকরি দিয়েছে না তার সৌন্দর্যের কারণে? যোগ্যতার জন্য চাকরি দেয় না, আপনি ভুল ধারণা। যোগ্যতার জন্য চাকরি কি দেয়? ওই বিএসএফ, মিলিটারি, আর্মি, মানে তুই মর্গা, মানে বুঝতে পারলেন মনে হয়। মেয়েদের যোগ্যতায় যে চাকরি হয় দুনিয়াতে একটাই, সেটা মিলিটারি হোক বা যে কোনো ফোর্স, আর্মি, নেভি, এগুলোতে। এর পেছনে কারণ আছে, এই কারণগুলো বললে মিডিয়া এখানে আছে। এমনি আজকে আজ তাক নিউজে আমাকে রিপোর্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি। এ চলছে না বাংলাদেশে? আজকে দেখছি আজ তাক নিউজে বলছে বাংলাদেশের হিন্দুর প্রতি এত নির্যাতন হচ্ছে, এর মধ্যে ব্রাদার রাহুল হোসেন গিয়ে এই মন্দিরে কি করেছে বলে আজ তাকে নিউজ করতে শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে প্রতিদিন পত্রিকাতে করেছে, মানে মহা মুসিবত। সব কথা বলা যায় না, তাও বলেই দিই, হচ্ছে তা আমি আবার পরে আবার বলেই দিই আপনাকে। এই গোটা বিশ্ব জগতে মেয়েদেরকে শুধু নেভি, আর্মি, ফোর্সে কেন চাকরি দেয় কারণ জানা আছে আপনার? এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ, একটা মিলিটারি ফোর্স বা চেক যারা বর্ডার সিকিউরিটি, তারা একটা স্ত্রীকে মানে বাড়িতে রেখে মাসের পর মাস কোথায় কোথায় পড়ে থাকতে হয় তাদেরকে। থাকতে হয় না? থাকতে হয় কি হয় না? থাকতে হয়। এখন 1 মাস 2 মাস 3 মাস যদি ওই ব্যক্তি বাইরে থাকে, তার শরীরের চাহিদা নাই? হ্যাঁ, তো একটা ব্যারাকের মধ্যে দেখা যাচ্ছে 40 জন পুরুষ আছে, তার জন্য 10 জন মেয়েকে ঢুকিয়ে দাও, ওখানে চাকরি দিয়ে দাও। 10 জন মেয়েকে চাকরি দিয়ে দাও। চাকরি কিসের হিসেবে বুঝতে পারছেন? হ্যাঁ, আমি সব কথা খোলা করে বলে দেওয়া যাবে না ভাই, আমার সাদা মনে কাদা নাই। আপনার বুদ্ধি আছে, আপনারা বুঝে নেন। সমাজদার গেলে ইশারাই কাফি। যোগ্যতার ভিত্তিতে কাউকে যে চাকরি দেয়, শুধু এই সেক্টরে দেওয়া হয়। আর এই সেক্টরটা সব সময় তারা পরিবার থেকে দূরে থাকতে বাধ্য। তারা কোন বনে, কোন জঙ্গলে, কোথায় কোথায় তাকে ঘুরে বেড়াতে হয়। এই জন্য এই চাকরিগুলো শুধু তাদেরকে দেওয়া হয়। কিছু থেকে ইন্ডিয়াতে রিপোর্ট এসেছিল, মেয়েরা অভিযোগ করেছে নেভি থেকে, যে তাদের সুপ্রিয়াররা শতকরা যতগুলো মেয়েরা তাদের ছিল, তার মধ্যে 88% মেয়ের সঙ্গেই তারা জেনা, ব্যভিচার, ধর্ষণ, রেপ, শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশনের সঙ্গে আবদ্ধ ছিল। চিন্তা করতে পারছেন? প্রত্যেকটা জায়গাতে নারীদেরকে জাস্ট পণ্য। দেখবেন কলকাতাতে চলে যাবেন, অনেকদিন আগে ছিল, এয়ারপোর্টের আগে একটা বড় একটা রডের অ্যাড দিত। কি রড যেন, নামটা ভুলে গেলাম, আমাদের টাটা রড। তো টাটা রডের অনেক বড় মোটা একটা রড নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা ব্রা পরে, একটা প্যান্টি পরে, আর নিচে লেখা আছে আহ কি শক্ত। এখন কি বুঝাচ্ছে বলেন? আমি বুঝলাম না ওই মেয়েটার সঙ্গে রডের কি সম্পর্ক, আর শক্তই বা কি? আর এই মানে এই শব্দ লেখার মানেই বা কি? আর মেয়েটাকে বিকিনি পরে উলঙ্গ অবস্থায় রাখার সঙ্গে রড বিক্রির সঙ্গে সম্পর্ক কি? মেয়েটা কি রড দিয়ে ঢালাই করে? কথা বলেন। আরে ঢালাইয়ের কাজ তো পুরুষের,
ইঞ্জিনিয়ারিং করে পুরুষ, কিন্তু মেয়েটা রেড কেন, অর্ধলঙ্গ কেন? কারণ কিছু না, একটা যদি সুন্দর যদি পুরুষ মানুষ একটা রড নিয়ে ভালো একটা কথা যদি লিখে দেন, ওই কেউ অত ফ্লেক্সের দিকে তাকাবে না, কিন্তু উলঙ্গ মেয়ে একটু তাকাই দেখে নি, ওই মেয়েটাকে দেখতে গিয়ে ইয়াক দেখে নিবে। জাস্ট দৃষ্টি আকর্ষণ, নারীকে উলঙ্গ করে দাও, নিজের ব্যবসাকে হাতিয়ে নাও। এটা পশ্চিমা বিশ্ব, তাদের টার্গেট এটা। কিন্তু আমাদের মা বোনেরা পশ্চিমা বিশ্বের এই চিন্তা ধারাকে তারা মনে করছে এটাই আধুনিক, এটাই ভালো। আর আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছি, আমাদের বুরখার মধ্যে আবদ্ধ রেখে দিয়েছে। এখন মা বোনেরা বুঝতে পারে নাই, যতদিন বুরখার মধ্যে আছো ততদিন পবিত্র তুমি ধরে রাখতে পারবে, আর যখনই বুরখাটাকে তুমি তুলে ফেলে দিবে, সেই দিন থেকে গোটা বিশ্ব তোমাকে নিয়ে ব্যবসা করবে। কতদিন? সারা জীবন নয়, যৌবন যতদিন আছে, ত্বক যতদিন টাইট আছে, সৌন্দর্য যতদিন আছে, তোমার যতদিন গ্লো ঠিক থাকবে, ততদিন তোমাকে নিয়ে ব্যবসা করবে, তোমার শরীর নিয়ে ব্যবসা করবে। যখন এগুলো শেষ, তোমাকে ডাস্টবিনে তারা নিক্ষেপ করে দিবে। তুমি যেখানে যাবে দেখে নাও, মেয়েদেরকে তারা এইভাবে ব্যবহার করেছে। কিছুদিন আগে একদিন হিন্দুস্তান টাইমে একটা পর্ন স্টার নায়িকা, কি বললাম বলেন তো, পর্ন স্টার নায়িকা মানে ব্লু ফিল্ম, খারাপ খারাপ ভিডিও যেগুলো দেখে আপনি আনন্দিত হন, ওই নায়িকাটা তার সাক্ষাৎকার দিয়েছে। তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে ম্যাম, আপনারা এই যে মানে পরিষ্কারভাবে ভিডিওতে এই জিনিসগুলোকে ধারণ করেন, আপনাদের মানে ফিলিংস কি হয়? মেয়েটা কাঁদছে, মেয়েটা কান্নাকাটি করছে। কান্নাকাটি করে মেয়েটা বলছে যে আপনারা যেটা দেখছেন, পর্ন স্টারের যতগুলো নায়িকা আছে বা যারা আছে কর্মটা করে, সে নারী হোক আর চাই পুরুষ হোক, 70% তাকে ধোকা দেওয়া হয়েছে। কি হয়েছে? 70% ধোকা দেওয়া হয়েছে। ব্ল্যাকমেল করা, যে কোনো ভাবে তাদের ওইখানে আবদ্ধ রাখা হয়েছে। তারা বলছে আমাদের ভালো লাগে না, আমরা এখান থেকে বাঁচতে চাই, কিন্তু কিছু করার নেই। যে কোনো পদ্ধতিতে তাদেরকে এইভাবে ব্ল্যাকমেলিং করে এই ভিডিওগুলোকে ধারণ করা হয়। আর এর বিনিময়ে আমেরিকা, ইউরোপ প্রত্যেক মানে সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করছে। মেয়েদের শরীরকে দেখিয়ে ভিডিও, নোংরা পর্নোগ্রাফি তৈরি করে ইনকাম কারা করছে? কথা বলেন, কারা? পর্নোগ্রাফি ব্যবসা কারা করে? পশ্চিমা বিশ্ব। যারা বলছে নারীর অধিকার, তারা পর্নোগ্রাফির ব্যবসা করছে। তো নারীর অধিকার কোথায়? নারীর অধিকার নামে মেয়েদেরকে ছলনা করা হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে। যতদিন আপনি বুঝতে না পারছেন, ততদিন আপনাকে বোঝানো সম্ভব নয়। যেখানে নারীর অধিকার, ওইখানে এই পুঁজিবাদী ক্যাপিটাল সিস্টেম, অর্থনীতির লাভ ছাড়া আপনাকে তারা এক পয়সা সহযোগিতা করবে না, চাকরি দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এই দুটো বিষয় আপনাকে বলার দরকার ছিল, প্রয়োজন ছিল। মেয়েরা তাদের ডেস্টিনেশন, তাদের যে কাজ আল্লাহ দিয়েছে, তোমরা হচ্ছে পুরুষ তৈরি করার মেশিন। কি বলেন তো? পুরুষ তৈরি করার মেশিন, কারিগর। একটা মা একটা সন্তানকে গোটা বিশ্ব জগতের শ্রেষ্ঠ একটা মানুষ তৈরি করতে পারে কি পারে না? কথা বলেন। তুমি তো কারগার, মানে তুমি তো একটা কারখানা। সুন্দর, তোমার দায়িত্ব একটাই, খালিদ বিন ওয়ালিদের মতো সন্তান জন্ম দেওয়া। একটা মাকে জিহাদ করতে হবে। মা হচ্ছে মুজাহিদ। যাবার সন্তানকে খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, ইমাম বুখারী, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো একটা সন্তান তৈরি করব। একটা মা প্রতিনিয়ত সে জিহাদ করবে, সে একজন মুজাহিদা। তাকে পরিবারের সে একজন নায়িকা, পরিবারের একজন কর্তা, সন্তান তৈরি করার কারিগর। মাকে ভূমিকা যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন ঠিক না করছে, ততক্ষণ পর্যন্ত মুসলিম পরিবার কখনোই এই গোটা বিশ্ব জগতের আধুনিক যে বুদ্ধিভিত্তিক লড়াই, যে ইসলামী তান্ত্রিক লড়াই, এই লড়াই তারা কখনো সফল অর্জন করতে পারবে না। 800 বছর আগেও এই ভারতবর্ষে, 200 বছর আগেও মুসলমান গোটা ভারতবর্ষকে আমরা শাসন করেছি না? শাসন করেছি। স্পেন 800 বছর মুসলমানের ক্ষমতায় ছিল। ফিলিস্তিন কয়েক হাজার বছর মুসলমানের ছিল। গোটা বিশ্বের 50% কান্ট্রিগুলো মুসলমানদের ছিল। আজকে 56টা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। কারণ মুসলমানদের চিন্তা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। তারা পশ্চিমা বিশ্বের স্রোতে তারা গা ভাসাতে শুরু করে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, আর পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারকে পরিমাণের মধ্যে আবদ্ধ রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। তাই দুটো নসিহত, এক, পুরুষ নারীর মাইন্ডসেট আগে বুঝো, প্রয়োজন হলে সাইকোলজি উপরে বই পড়ো,
একটা বইও এখন অনুবাদ হয়ে গেছে ইংলিশ থেকে, বইটা ফিমেল মাইন্ড এই নামে বাংলা অনুবাদ হয়ে গেছে। ফ্লিপকার্ট বা যে কোনো জায়গা থেকে বইটা সংগ্রহ করতে পারো। মানে মেয়েরা কিভাবে চিন্তা করে আর ছেলেরা কিভাবে চিন্তা করে, আগে এই দুটোকে বোঝার চেষ্টা করো। 2, বিয়ে করার আগে ভবিষ্যতে তুমি যেটাকে বিয়ে করছো, যে মেয়েটিকে, তুমি মনে করো যে না, আমি ওই মেয়েটাকে বিয়ে করছি না, বরং আমি ছেলের মাকে বিয়ে করছি। মানে ছেলে মানে তোমার ছেলে। ভালো যদি সন্তান চাও তো শুধু তোমার ফিজিক্যালি সম্পর্ক করে আনন্দ পাওয়ার জন্য বিয়েটা করো না। ভবিষ্যতে যেন একটা নেক সন্তান হয়, এই সন্তানের কথা চিন্তা করে বিয়েটা করো। কারণ স্ত্রী তুমি যেমন নির্বাচন করবে, সন্তান সেই কোয়ালিটির হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? এখন আপনি যদি চান যে ক্যাটরিনা কাইফের মতো আপনি মেয়ে তৈরি করবেন, আর আপনি যদি একটা হিজাবি মেয়ে যদি বিয়ে করেন, কাজ হবে? হবে না। তাহলে আপনাকে ওই কোয়ালিটির বিয়ে করতে হবে। আর আপনি যদি চান যে না, আমি পরেশগার একটা মানে গর্বিত একটা মেয়ের আপনি বাবা হতে চান, লজ্জাশীল একটা মেয়ের আপনি বাবা হতে চান, তাহলে আপনাকে পর্দাশীল নারী বিয়ে করতে হবে। কথা বুঝতে পারছেন? তোমাদেরকে আরেকটা কথা পরামর্শ দিয়ে যাই, যেসব তালাকপ্রাপ্ত মেয়েরা আছে, ডিভোর্সি মেয়েরা আছে, সমাজ আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে যে তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করতে নেই। সমাজ যেন কেমন খারাপ খারাপ মনে করে, করে কি করে না? ডিভোর্সি মেয়ে বা বিধবা মেয়েকে বিয়ে করাটা সমাজ যেমন খারাপ খারাপ মনে করে, করে কি করে না? করে। এবং আপনি যদি করেও ফেলেন, নিজের নার্সের উপরে জোর করে যদি করে ফেলেন, সমাজে কে কি বলবে এটা না ভেবে করেও ফেলেন, তারপরে মানুষ আপনাকে এসে কাঁধে কানে বলবে, কিরে